তাকে বাধ্য করেছে ইসলামাবাদে এসে চুক্তি করতে, এবং সেই চুক্তির নাম হচ্ছে ইসলামাবাদ এমওইউ। একমাত্র ৭১-এই দেখতে পারি ভারতীয় বাহিনীর একটা বিজয়ের রেকর্ড আছে। পৃথিবী জুড়ে ইরানের যে প্রেক্ষাপট, এটা অত্যাশ্চর্য বিষয়। আমরা যারা এখন মধ্যবয়সী তারা মুসলিম বিশ্বের কোনো দেশকে এরকমভাবে জেগে উঠতে দেখিনি। অস্ত্র নাই, পারমাণবিক বোমা নাই, আবার অর্থনৈতিকভাবে খুব চাপের মধ্যে ছিল প্রায় কয়েক দশক। সে অবস্থায় থেকেও ইরানের মতো একটা রাষ্ট্র আমেরিকার মতো একটা পরাশক্তিকে একদম নাস্তানাবুদ করলোই, পাশাপাশি নাকে খত দিয়ে ধরেন চুক্তি করতে বাধ্য করলো। ২৩টা চুক্তির মাঝে একটা বাদে সবগুলা, এমনকি সেটা করতে ডোনাল্ড ট্রাম্পও বাধ্য হয়েছে। আর ইস্যুটা ছিল ইসরায়েলকে নিয়ে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ইসরায়েল একেবারে নাই হয়ে গেল, মানে কোনো চুক্তি বা কোনো কিছুতে নাই। বিষয়টা আসলে কীভাবে দেখছেন আপনি? মানে পৃথিবীর রাজনীতি আসলে কোন দিকে মন নিতেছে? প্রকৃত অর্থে সারা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি আপনার এই ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলি, আর আমাদের গত বছরে এই অঞ্চলের একটা সংক্ষিপ্ত যুদ্ধ দিয়ে বলি, আমাদের নিরাপত্তা সংজ্ঞাটাই পাল্টিয়ে যাচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে সাম্রাজ্যবাদী বিশ্বের চাপের যে কৌশলটা ছিল স্যাংশন, সেটাকে ইরান গত ৪৬ বছর ধরে, ৪৬-এর বেশি সময় ধরে তারা স্যাংশনের মধ্যে থাকা সত্ত্বেও এই গ্লোবাল সাউথ বা বিশ্বের ছোট ছোট দুর্বল দেশ যাদেরকে বলা যেতে পারে, তাদের জন্য একটা বিরাট শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরান। তারা নিরাপত্তা সংজ্ঞাটাকে পাল্টিয়ে দিয়েছে এবং নতুন একটা পদ্ধতি তারা সারা পৃথিবীর সামনে উন্মোচন করেছে, যেটাকে বলা হচ্ছে অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার, যেটা একটা ছোট দেশ অপেক্ষাকৃত দুর্বল, তারা কিভাবে একটা বিশ্ব শক্তির সাথে কি পদ্ধতিতে মোকাবেলা করবে। যারা সামরিক শক্তি, বিমান শক্তি, মিসাইল শক্তি, অ্যাটমিক শক্তি দিয়ে একটা ছোট দেশকে যখন কেউ আক্রমণের চেষ্টা করে, সেইটাকে মোকাবেলার পদ্ধতিটাকে তারা পাল্টিয়ে ফেলেছে এবং তারা অ্যাবসলিউটলি এটা তাদের নিজস্ব উদ্ভাবন বলা যেতে পারে, যেটা আমাদের সবার জন্য শিক্ষণীয়। আমরা যে আমাদের অঞ্চলে একটা দুর্বল মনোভাব নিয়ে চলতাম অদ্যাবধি, আমাদের মনে হয় আমাদের জন্য একটা বিরাট মনোবলের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেন আমরাও ইচ্ছা করলে এটার সাথেই আমাদের জনবলের শক্তিটাকে কাজে লাগিয়ে ইরানের অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার কনসেপ্টটাকে যদি আমরা পরিকল্পিতভাবে কাজে লাগাই, তাহলেও আমাদের প্রতিবেশী কোনো অপশক্তির বিষয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইরান কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে। সবথেকে বড় বিষয় হচ্ছে যে ইরানের পরিপ্রেক্ষিতে পশ্চিম এশিয়াতে যে নিরাপত্তা বলয়ের পরিবর্তনটা হচ্ছে, যে আমেরিকা প্রায় 50টা বেজের মাধ্যমে প্রত্যেকটা রিচ মিডল ইস্ট কান্ট্রি, গালফ কান্ট্রিকে তারা নিরাপত্তার যে একটা স্বপ্ন দেখিয়ে এসেছিল, সেটা বাস্তবে প্রমাণ হয়েছে যে তারা আসলে ইসরায়েলকেই প্রোটেকশন দেওয়ার জন্য ওই বেজ মুসলিম দেশসমূহের অর্থ এবং অবস্থানগুলোকে ব্যবহার করছিল। এটার পরিপ্রেক্ষিতে তারা ইরান বাধ্য করছে ওই সমস্ত দেশ থেকে চলে যেতে। সেটার পরিপ্রেক্ষিতে নতুন যে ডেভেলপমেন্ট, যেটাকে অনেকে ইসলামিক ন্যাটো বলছে, বাট ন্যাটো শব্দের অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পশ্চিম এশিয়ার ক্ষেত্রে তো আর ওইটা প্রযোজ্য না, আমাদের নতুন একটা নাম দিতে হবে। নেটোর আদলে, ওইটার আদলে হইতে পারে, বাট আমি বলতেছি এটার কোনো অবস্থাতেই মুসলিম ন্যাটো বলাটা সঠিক হবে না। সেটার যে অ্যালায়েন্সটা ডেভেলপ করছে, এটা কিন্তু একটা আমি মনে করি সবার জন্য একটা আশার বিষয়, যে মধ্যম শক্তি বা অপেক্ষাকৃত দুর্বলরা একত্রিত হয়ে তারা তাদের নিজস্ব নিরাপত্তার বিষয়ে চিন্তিত এবং সংগঠিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে যারা অবদান রাখছে অপেক্ষাকৃত শক্তিশালী হিসেবে, তার মধ্যে আছে টার্কি, পাকিস্তান এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতার, সৌদি আরব, আর দুর্বলভাবে আমরা ধরতে পারি মিশর,
বা যারা আসে, এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বাংলাদেশেরও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার একটা সুযোগ আছে। এটা আমাদেরকে আমাদের প্রতিবেশী যারা আমাদের সাথে অতটা বন্ধুভাবাপন্ন না, তাদের সাথে একটা ব্যালেন্স মেনটেন করার জন্য আমাদেরকে এই মধ্য এশিয়ায় যে অ্যালায়েন্সটা হচ্ছে এটার সাথে সরাসরি বা ইনডাইরেক্টলি ইনভলভ হওয়ার সুযোগ আছে। আমি মনে করি ইরান যুদ্ধ আরও বেশ কিছু বিষয় উন্মোচিত করেছে। তার মধ্যে একটা হচ্ছে বিশ্বের ইউনিপোলার ওয়ার্ল্ডের মোস্ট পাওয়ারফুল স্টেট তাকে বাধ্য করেছে ইসলামাবাদে এসে চুক্তি করতে, এবং সেই চুক্তির নাম হচ্ছে ইসলামাবাদ MOU। সেটা একটা বিরাট বিষয়। এরপরে হচ্ছে যে স্যাংশন কোনো দেশকে আটকে রাখতে পারে না। এটা নর্থ কোরিয়াকেও পারে নাই, ইরানকেও পারে নাই। অর্থনৈতিক চাপ সৃষ্টি করে নেপালকেও তার প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী আটকাতে পারে নাই। আমরা যদি আমাদের প্রেক্ষিতে কল্পনা করি, সাউথ এশিয়াতেও কিন্তু একই সমস্যা আমাদেরও প্রতিবেশী যেটা আছে, বৃহৎ প্রতিবেশী, তার সাথে তার সকল প্রতিবেশীর সাথে সম্পর্ক মোটামুটি খারাপই বলতে হবে। তো সেইটা কেন ভালো না, আর সেটা কেন একজন আরেকজনের উপরে শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে হবে, কেন মিউচুয়াল রেসপেক্টে স্বাধীন সার্বভৌম দেশের একজন আরেকজনের প্রতি যে সম্পর্কটা রাখে সেটার পরিপ্রেক্ষিতে কেন নয়। ইরান কিন্তু সেই দিকটা খুলে দিয়েছে যে আমাকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, আমাকে ইকুয়াল টার্মসে আমার সাথে বসতে হবে। এবং তারাই এই মুহূর্তে আমি মনে করি গালফে এবং ওয়েস্ট এশিয়াতে টার্মস ডিকটেট করছে। এই পরিস্থিতিতে নিয়ে গেছে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধটা করে, না করলে কিন্তু সবার কাছে বিষয়টা জানা থাকতো। ইরানের শক্তিটা, তাদের যে অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করেছে, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি তারা যে ডেভেলপ করছে, এই বিষয়গুলো কিন্তু মানুষ জানতো না। সুতরাং আমেরিকা শক্তিশালী থাকতো, বিশ্বের সুপার পাওয়ার আরও কিছুদিন হয়তো থাকতে পারতো। ইসরায়েলও একটা ওই অঞ্চলে ডিস্টার্বিং এলিমেন্ট হিসেবে থাকতো। এবং আমরা দুঃখজনকভাবে দেখলাম আমাদের বৃহৎ প্রতিবেশীও এই ইসরায়েলের সাথে এই যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সরাসরি তাদের দলে যোগ দিয়ে মোটামুটি ইসলামী বিশ্বের আপাত দৃষ্টিতে বন্ধু ভাবাপন্ন থাকলেও সকল সুবিধা, তেল বলি, ম্যানপাওয়ার এক্সপোর্ট করে ইনকাম করা বলি, সব কিছু সুবিধা নেওয়া সত্ত্বেও তারা ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, যেটা আমি মনে করি আমাদের জন্য একটা লক্ষণীয় বিষয়। এবং ভবিষ্যতে কি করণীয় সেটার ব্যাপারে, ঐক্যবদ্ধভাবে কি করা যায় সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। একদিকে আমরা দেখলাম গণমাধ্যমে যে চীন, রাশিয়া ইরানের মিত্র হিসেবে কাজ করেছে, কিন্তু আমরা তো কখনো দেখলাম না যে কোনো বিমান বা কোনো অস্ত্র সহযোগিতা পাঠাতে ইরানকে। এটাকে তাহলে কি হলো আসলে? চীন, রাশিয়া আসলে কার পক্ষে ছিল না? রাশিয়ার বিষয়টা হচ্ছে, রাশিয়া অলরেডি ইউক্রেনে একটা যুদ্ধের সাথে ইনভলভ আছে এবং তারা মোটামুটি একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই ছিল। এবং আমেরিকা ইরান আক্রমণের ফলে স্বল্প সময়ের জন্য হলেও রাশিয়ার জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছিল, যেহেতু আমেরিকার ম্যাক্সিমাম এই অঞ্চলে তারা একটা ডিসঅ্যাডভান্টেজে থাকার কারণে আমেরিকা তার সমস্ত অ্যাসেটস এই দিকে এমপ্লয় করতে বাধ্য হয়েছিল। সেই দিক থেকে রাশিয়া, আমি মনে করি ইউক্রেন বিষয়ে কিছুটা সুস্থিতে ছিল। স্বাভাবিক কারণেই রাশিয়া এবং ইরান আমেরিকার বিরোধী হওয়াতে একটা তাদের মধ্যে একটা সহযোগিতার সুযোগ রয়েছে। বাট এই গেমের মধ্যে সবথেকে বড় খেলোয়াড় হিসেবে যে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে শুধু বাণিজ্যিক বিশ্বেই চীন রাজত্ব করছে না, সামরিক উপস্থিতিতেও, এবং নতুন একটা কনসেপ্ট যে আমি সরাসরি কোনো দেশের সামরিক বাহিনী বা সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করব না, কিন্তু সেই একটা দুর্বল বা অপেক্ষাকৃত ছোট শক্তিকে এমনভাবে হেল্প করব
যেটা তারা পাকিস্তানের ক্ষেত্রেও করেছে, সেটা করে তাদেরকে যুদ্ধে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে নিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটাতে আমরা বাংলা ভাষায় অনেক সময় বলি সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ধরি মাছ না ছুঁই পানি থেকেও মানে তারা ঠিকই তার শক্তিকে অপশক্তিকে বা তাদের শত্রুকে তারা দমন করতে পারছে, কিন্তু তাদের অবস্থানটাকে তারা সম্পূর্ণ আড়ালে রাখতে সক্ষম হয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা তাদের যে স্যাটেলাইট সিস্টেমটা ইরানকে দিয়ে সাপোর্ট দিয়েছে, সেটা কিন্তু কমার্শিয়ালি করেছে, কোনো মিলিটারি সাপোর্ট ছিল না। তারা কমার্শিয়ালি রেন্ট দিয়েছে ইরানকে, এবং তাদের থেকে একবারে পুরো ফুল অন টাইম তারা লোকেশন সার্ভিসটা পেয়েছে। যে ইরান যেটা আমেরিকান জিপিএসকে টোটালি ব্ল্যাক আউট করে দিয়ে চাইনিজ যে বেইডু সিস্টেমটাকে তারা ইনকর্পোরেট করেছে, সেটাকে তারা ফুললি অ্যাডভান্টেজ নিয়েছে, অ্যাবসলিউটলি কমার্শিয়ালি, ইন দি কভার অফ এ মানে কমার্শিয়াল ডিল। তো এই জিনিসটা আমি মনে করি বিশ্বের সমস্ত কনফ্লিক্ট সিচুয়েশনটাকে নতুন একটা ডাইমেনশন দিবে, যে কিভাবে মিলিটারি সাথে ইকোনমিক্স এবং এটার সাথে কমার্শিয়াল কি করে একটা মিলিটারি কনফ্লিক্টের সাথে ইনভলভ হতে পারে, একটা যোগসূত্রটা তৈরি করেছে। আচ্ছা, এমনিতে আমি যদি প্রশ্ন করি কতটা যুক্তিসঙ্গত হয় যে চীন পৃথিবীর দুইটি মুসলিম রাষ্ট্রকে কেন শক্তিশালী করার চেষ্টা করতেছে, পাকিস্তান বলি আর ইরান বলি, তাহলে কি হবে উত্তর? একটা কথা আছে যে এনিমি ইজ মাই ফ্রেন্ড। চীনের শত্রু যদি ধরি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি। আমি মনে করি দক্ষিণ এশিয়ার ব্যাপারে চীনের অবস্থান স্পষ্ট। কমন এনিমি হচ্ছে পাকিস্তান এবং চীনের কমন এনিমি ভারত। সুতরাং পাকিস্তান শক্তিশালী হলে, পাকিস্তানকে মিলিটারিলি স্ট্রং করে, ইকোনমিক্যালি স্ট্রং করে যদি ভারতকে নিয়ন্ত্রণে নিতে পারে, সেটা তার জন্য অ্যাডভান্টেজিয়াস। তাকে সরাসরি তার ফ্রন্টে কোনো যুদ্ধ করতে হবে না। আর ইরানের ব্যাপারেও সেম। পুরা মিডল ইস্টে যে আমেরিকার একক নিয়ন্ত্রণ ছিল, সেটা অলরেডি আমি মনে করি অনেকটা চীনের গ্রিপে চলে যাচ্ছে এই পেট্রো ডলারের ইয়ের কারণে। এবং ব্রিক্স আমি মনে করি ইরান যুদ্ধের পরে আরও বেশি শক্তিশালী হবে, পেট্রো ডলার আরও বেশি দুর্বল হবে, এবং চাইনিজ কারেন্সি বা চাইনিজ ইকোনমি এটা দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েসড হবে। ইরান অলরেডি ফ্রি চিট পেয়ে গেছে তেলের এক্সপোর্টের ব্যাপারে, তার স্যাংশনের ব্যাপারে, তার ফান্ডস যেগুলো আটকানো ছিল সেটা রিলিজ হচ্ছে। যদিও এটা প্রযোজ্য ছিল না, অ্যাটলিস্ট তারা তাদের তেলের ন্যায্য মূল্য পাবে, এতদিন যেটা পেত না। সবাই কিন্তু তাকে এক্সপ্লয়েট করেছে তার স্যাংশনের কারণে। তো এই স্যাংশনটা উইথড্রর কারণে আমি মনে করি ইরান একটা অ্যাডভান্টেজে চলে যাবে, তাদের ইকোনমিক প্রোগ্রেসটা আরও বেশি ফাস্ট হবে, এবং এই পরিপ্রেক্ষিতে তাদের নিউক্লিয়ার রিসার্চ যেটা আছে তারাও মনে করি ইন্ডিপেন্ডেন্টলি আরও বেশি প্রোগ্রেস করতে পারে। আর সব কিছু শেষে যদি এটা বলা হয় যে আমেরিকা এবং ইসরায়েল তারা কি সত্যি পরাজয় মেনে নিয়েছে, নাকি কোনো কৌশল খুঁজছে বা খুঁজবে সামনে? পরাজয় মেনে নেওয়ার তো কিছু নাই, বৃহৎ শক্তি কখনো পরাজয় মেনে নেয় না। বাট যে পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, তারা আস্তে দুর্বল হওয়া শুরু করেছে, যেটার থেকে রিকভারি অলমোস্ট ইম্পসিবল। রিকভারি সম্ভব না। যে আমেরিকার পতন বা সাম্রাজ্যবাদ শক্তির যেটাকে বলে, আমেরিকান ইনফ্লুয়েন্সটা কিন্তু গ্র্যাজুয়ালি উইক হচ্ছে, এবং এটা আর রিকভার করতে পারবে বলে মনে করি না। সেকেন্ড হচ্ছে যে অক্ষটা স্পষ্ট হয়েছে, আমরা পশ্চিমা বিশ্বকে আমেরিকার সাথে যুক্ত ভাবলেও ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই মধ্য এশিয়ার বা পশ্চিম এশিয়ার যুদ্ধের থেকে নিজেদেরকে আলাদা রাখতে সক্ষম হয়েছে। যে শক্তিটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ভারত। এই ইরানের সাথে যুদ্ধে যদিও ভারত ইরানের থেকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছে, তেল কিনেছে সস্তায়, তারা তাদের একটা পোর্ট ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে, ইরানের মধ্যে দিয়ে তারা একটা ইকোনমিক করিডোর ডেভেলপ করার চেষ্টা করেছে, যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে ডিফিট করবে, বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যেটা নিউট্রালাইজ করবে বা উইক করবে, এরকম একটা পদ্ধতি কিন্তু অলরেডি ব্যর্থ হয়েছে। সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যেটা দেখলাম,
ভারত তাদের ইসরায়েলি গুপ্তচরদেরকে ওই ইকোনমিক কোঅপারেশনের কাভারে ইরানে পাঠিয়েছিল। এই যুদ্ধের সময় অনেক ইসরায়েলি গুপ্তচর যাদেরকে ভারতীয় জাতীয়তাবাদী দেখা গেছে, এবং দুঃখজনকভাবে উপলব্ধি হলেও এটা সত্য যে ইসরায়েলে অনেক ভারতীয় আছে যারা প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে, লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই মুহূর্তে ইসরায়েলের অনেক ম্যান পাওয়ার আছে যারা ভারত থেকে গেছে, যারা শুধু তাদের ডেভেলপমেন্ট ওয়ার্কেই পার্টিসিপেট করছে না, তাদের যুদ্ধেও মুসলমানদের বিরুদ্ধে বা গাজার বিরুদ্ধে যে ইয়েটা চলছে সেটাতে তারা অংশগ্রহণ করছে। এটা আমি মনে করি মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে ডিল করা উচিত, যে আমাদের এই বিষয়টা ইসরায়েল এবং বা যে অক্ষটা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে কিভাবে ডিল করবে। আচ্ছা, এটা একটা জনশ্রুতি আমরা খুব কম শুনতে পাই, কিন্তু শুনতে পাই, সেটা হচ্ছে যে 80-র দশকের দিক থেকে হয়তো বা একটা মানে যে আমেরিকা, ইসরায়েল এবং ভারত তারা মিলে সারা পৃথিবী রাজত্ব করার চেষ্টা করবে বা ওই সূত্রে তারা এগোবে। মানে একজন দার্শনিক হয়তো বলেছে, আমার যেটা শোনা কথা আর কি। আপনার কি মনে হয় আসলে এগুলো কি আসলে ভুলই নাকি আসলে সত্য ঘটনা? এটা তাদের ওয়াইল্ড ড্রিম থাকতে পারে, বাট সেটা আমি মনে করি একটা রিভার্স মুডে চলতেছে, রিভার্স গিয়ারে চলতেছে এই মুহূর্তে, উল্টা। অবশ্যই অবশ্যই। এবং তারা দিন দিন আরও দুর্বল হচ্ছে, যেটা রিকভার করার স্কোপ আর নাই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এটার অপোজিট যেটা কারেন্ট, চীন যেটাকে প্রমোট করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে, যেটা গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এখন, আর একটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, মানে এখন একটা যেটা করছে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। এই দুইটার মাধ্যমে তারা কিন্তু অ্যাবসলিউটলি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে প্রত্যেকটা দেশকে তাদের নিজের সত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পরিচিতি বজায় রেখে ডেভেলপমেন্ট এবং কোঅপারেশনের মাধ্যমে ডেভেলপমেন্ট থ্রু পিস, এই যে কনসেপ্টটা চীন যেটা সারা বিশ্বে প্রচার করতেছে এবং যেটার কারণে গ্লোবাল সাউথে একটা একটা করে দেশ নতুন করে যোগ দিচ্ছে, সেটা আমি মনে করি যে ওই অক্ষটাকে দুর্বল করছে। ইসরায়েল, আমেরিকা বা ভারত যেটার সাথে কাজ করছিল ওটাকে আস্তে আস্তে আরও দুর্বল করে ফেলতেছে। আচ্ছা, আপনিতে ভাই মানে ভারত নিয়ে আপনি অনেক বক্তব্য দিয়েছেন, যেটা আসলে খুবই আপাত দৃষ্টিতে খুব ভয়ঙ্কর মনে হয়েছিল আর কি। তারপর এখন যদি আবারও রিপিট প্রশ্ন করি যে ভারতের ভবিষ্যৎটা কি রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে? আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, এই দক্ষিণ এশিয়ার 7টা রাজ্য মানে দেশ, এর মধ্যে 6টাই ভারতের প্রতিবেশী। কেউ কারো প্রতিবেশী না, আফগানিস্তান, পাকিস্তান ছাড়া 8টা দেশ। আমরা যদি সার্কের 8টা দেশ ধরি, শুধু আফগানিস্তান হচ্ছে পাকিস্তানের প্রতিবেশী, আর কিন্তু সবাই ভারতের প্রতিবেশী। এবং ইন্টারেস্টিং বিষয়, কারোর সাথেই ভারতের সুসম্পর্ক নাই, এটা দুঃখজনক। সেকেন্ড হচ্ছে একমাত্র ভুটান, মানে তার দুর্বলতা এবং ল্যান্ডলকড হওয়ার কারণে, সাইজ, জনবল বলি, ইকোনমিক বলি, সব কিছু দুর্বলতার কারণে তারা ভারতের কাছে দায়বদ্ধ আছে, যেটা আমি মনে করি আস্তে আস্তে তারা বেরিয়ে আসছে। ভারত দীর্ঘদিন ধরে এই অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে, যেটা অবাস্তব আমি মনে করি। এটা কোনোদিনই পুরা হবে না, বরং এর মধ্যে ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হবে এবং খণ্ডিত হতে পারে। ভারত একটা সামরিক, মানে এই অঞ্চলের বৃহৎ সামরিক শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, যেটা আমি মনে করি দুঃস্বপ্নে অলরেডি পরিণত হওয়া শুরু হয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নামে আমেরিকার প্যাসিফিক কমান্ডটাকে রিঅর্গানাইজ করা হয়েছিল কোয়াডের মাধ্যমে, এবং ওই প্যাসিফিক কমান্ডটাকে ইন্দো প্যাসিফিক কমান্ড নাম দেওয়া হয়েছিল। এবং আমরা দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট চীন সফরের পরে এসেই ওটাকে আবার পুরনো নামে ফেরত নিয়ে গেছে, ওটা আবার প্যাসিফিক কমান্ড হয়ে গেছে। যদিও দায়িত্বপূর্ণ এলাকা একই আছে, কিন্তু তারা ইন্দো প্যাসিফিক কমান্ডটাকে আবার প্যাসিফিক কমান্ডে
পুরনো নামে ফেরত নিয়ে গেছে। এর অর্থ হচ্ছে তারা এই যে কোয়াডের কনসেপ্টটার থেকে আবার বেরিয়ে গেছে। এটা থেকে ইন্ডিয়াই বেশি লুজার। প্যাসিফিক কমান্ডের আওতায় বাকি দেশগুলো কিন্তু ছিল এবং আছে, ভারত শুধু আউট হয়ে গেছে, বা ভারতের পরিচিতিটাকে তারা অফ করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে ভারত একটা বৃহৎ সামরিক শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তাদের 70-80% আর্মস তারা ইম্পোর্ট করে, অস্ত্র। একটা দেশ কখনো বিশ্বের সামরিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সামরিক সক্ষমতা নিজস্ব হোমগ্রোন না হবে। শুধু সংখ্যা দিয়ে কিন্তু যুদ্ধ হয় না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা 47-এর পর থেকে একমাত্র 71-এই দেখতে পারি ভারতীয় বাহিনীর একটা বিজয়ের রেকর্ড আছে। এছাড়া কিন্তু প্রত্যেকটা কনফ্লিক্টেই তারা, চীন বলি পাকিস্তান বলি, তারা হয় প্রশ্নবিদ্ধ নাহলে পরাজিত। মানে সলিউশনটা ক্লিয়ারলি ভারতের ফেভারে ছিল না। আর 71 সালেরটাও ছিল, যেহেতু বাংলাদেশের 7.5 কোটি জনগণ, আমাদের আর্ম ফোর্সেস ওই সময় যেটা ছিল, তারা যে লিবারেশন ফোর্সটা ডেভেলপ করেছিল, তারা কিন্তু ফ্রন্ট লাইনে যুদ্ধ করে একটা এলাকাকে ক্লিয়ার করে নিশ্চয়তা দিলেই কিন্তু ভারতীয় ফোর্স আসছে, এবং তার কারণেই এই 16 দিনে বা 15 দিনে তারা ঢাকা পৌঁছাতে পেরেছিল। ভারতের একক পক্ষে কিন্তু ঢাকা পর্যন্ত পৌঁছানো আমি মনে করি অসম্ভব ছিল। বাংলাদেশের টেরিটরিতে যদি বাংলাদেশের জনগণ ওই সময়ের সামরিক বাহিনীকে সহায়তা করত, যেহেতু তারা বিপক্ষে ছিল, ভারতের পক্ষে ছিল, তারা সমস্ত তথ্য দিয়ে ভারতীয় ফোর্সকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে হেল্প করায় কিন্তু তারা এই বিজয়ের এটা নিয়েছে, এবং তারা দুঃখজনকভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে হাইজ্যাক করেছে বলতে হবে। তারা যেটাকে এখন ইন্দো পাক ওয়ার বলে এবং তারা ভিক্টরি ডে হিসেবে সেলিব্রেট করে, দি ইনসাল্ট দি আমাদের মুক্তিযুদ্ধটাকে বা স্বাধীনতা যুদ্ধটাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভারতের আরেকবার শিক্ষা পাওয়ার প্রয়োজন আসছে, যে তারা সামরিকভাবে কতটা শক্তিশালী সেটা প্রমাণ করে। এবং আমরা দেখলাম গত বছর মে মাসের যে 6 দিনের যুদ্ধ বলে, আমি মনে করি প্রথম কয়েক ঘন্টার যুদ্ধেই কিন্তু ভারতের বিমান বাহিনী প্রায় 48 ঘন্টার জন্য গ্রাউন্ডেড হয়ে গিয়েছিল। 6-7টা বা ইভেন আরও বেশি সংখ্যক তারা তাদের বিমান খুইয়েছে। তো এরকম একটা, যারা পরাশক্তি হওয়া, তারপরে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, তারা যদি 4 ঘন্টার মধ্যে তাদের বিমান বাহিনীকে 48 ঘন্টার জন্য গ্রাউন্ডেড করে ফেলতে বাধ্য হয়, সেটা মোটেও তাদের শক্তি হিসেবে পজিটিভ কোনো ইন্ডিকেশন শো করে না। তাদের সামরিক সরঞ্জাম প্রস্তুতিতে তারা একটা বিমান তৈরির চেষ্টা করছে, যেটা দুবুদি সাকসেসফুল হয় নাই, তেজাস। তারা ওটা বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করেছে যাতে বাংলাদেশ তাদের উপর নির্ভরশীল থাকে, যেটা কখনোই বাস্তব না। বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তাদের থেকে বিমান বা কোনো সামরিক সরঞ্জাম কিনে নাই, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে দুর্বল সামরিকভাবে, পররাষ্ট্রনীতি বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে দুর্বল রাখা বা তাদের উপর নির্ভরশীল রাখা। ভারত একটা দেশ যেটা নিজের ডেভেলপমেন্টের কথা বেশি চিন্তা না করে অন্যের ক্ষতির বিষয়ে বেশি সময় তারা ব্যয় করে। তারা 7টা দেশের, তাদের 6টা প্রতিবেশীর সাথেই তারা কনফ্লিক্ট মেনটেন করে, তাদের কিভাবে ক্ষতি করতে পারে সেটার উপরে তারা নজর বেশি দেয়। কিন্তু তারা সম্পর্ক উন্নয়নের কথা চিন্তা করে না, তারা নিজস্ব দুর্বলতাটাকে কাটিয়ে উন্নয়নের কথা ভাবে না। বাংলাদেশের সাথেও তাদের কনফ্লিক্টটা কিন্তু একই। বাংলাদেশকে দিয়ে তারা কাজে লাগিয়ে, আমরা ইউরোপে যেভাবে দেখি, সারা ইউরোপব্যাপী যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেটাতে সেই কনসেপ্টটাকে ইউজ করে ভারত কিন্তু তার 7 সিস্টার্সের ইকোনমিক ডেভেলপমেন্টটা তারা অনেক কুইক এবং অনেক প্রোগ্রেসিভ করতে পারত। কিন্তু এখানে তারা ট্রানজিটের নামে যে করিডোরটা চায়, সেটাকে চাই ফ্রি। পৃথিবীর কোনো দেশ তো আরেক দেশকে তার ভিতর দিয়ে চলাচল করতে ফ্রি হতে দিবে না। সেক্ষেত্রে আবার চলাচলের মধ্যেও তার সামরিক যানবাহনের চলার ফ্রি চিট দিবে না, কিন্তু ভারত এটা চায় যে শুধু ইকোনমিক দিলে হবে না, আমি ফ্রি চলবো, করিডোর হিসেবে ইউজ করব, আমার কোনো বাধা থাকবে না, সেই করিডোর আমি আমার নিরাপত্তা বাহিনী দিয়ে মেনটেন করব,
এবং সেই করিডোর দিয়ে আমি আমার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করব চলাচলের। লাস্টের কথাটাও ছিল। হ্যাঁ, এটা তারা ফ্রি করছে তো, এই জন্যে তাদের এই মুভমেন্টগুলোকে আনমনিটর্ড রাখছিল, যে এই ট্রানজিট বা করিডোরে যে মুভমেন্টগুলো হবে সেটা অ্যাবসলিউটলি ইন্ডিয়ার কন্ট্রোলে থাকবে, ভারতের কন্ট্রোলে থাকবে। এটার উপরে বাংলাদেশের কোনো কাস্টমস চেকিং থাকবে না। এটা কিন্তু একটা দেশের, আমি মনে করি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি। কেননা ওই ফোর্স যে করিডোরের ভিতরে যে মুভমেন্টটা হবে ভারতের এই পশ্চিম থেকে পূর্বের দিকে, সেই মুভমেন্টে যদি আনমনিটর থাকে, তারা মিলিটারি কোনো হার্ডওয়্যার বা আমাদের কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ব্যবহার করে বা তাদেরকে উৎসাহিত করার জন্য কোনো কিছু সরবরাহ করছে কিনা, দেশবিরোধী কোনো কার্যক্রমে কোনো জনবল বা অস্ত্র সহায়তা করছে কিনা, সেটার উপর আমাদের কোনো নজরদারি থাকতো না। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভারত যদি এটাকে শুধু ইকোনমিক ডেভেলপমেন্টের কাজে ইন্টারন্যাশনাল সিস্টেম ফলো করে ট্যাক্স দিয়ে, মানে যেভাবে সারা পৃথিবীতে এটা চলে, সেটা যদি করতো, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ইকোনমিক কোঅপারেশনটা বা এই করিডোরের বিষয়টা অনেক আগে রিজলভ হয়ে যেত। কিন্তু তারা তো চায় আমাদের উইক পয়েন্টসগুলোকে কন্ট্রোলে নিতে। তারা মিরেশ্বরায় একটা ইকোনমিক জোন নিয়েছে, যেটার মধ্যে কোনো বাংলাদেশি কাজ করবে না। এটা কি সম্ভব? বাংলাদেশের একটা ইকোনমিক জোন যেখানে 100% সভরেনিটি থাকবে ভারতের, এটা তো ইকোনমিক জোন না, ইটস এ মিলিটারি বেস, এবং সেটা আমাদের সবথেকে দুর্বল জায়গা। এবং বাংলাদেশে আমি মনে করি যে সেই সময় যে সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে তাদেরকে জবাবদিহি করা উচিত। কোন পরিস্থিতিতে মিরেশ্বরায়ে 800 একর জমি দেওয়া হলো, যেটা আমাদের সবথেকে দুর্বল পয়েন্ট, আমাদের ভাইটাল সেক্টর, মানে পার্ট অফ দি কান্ট্রি, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম পোর্ট, আমাদের ইকোনমিক হাব, এটাকে আমরা রিস্কের মধ্যে ফেলে দিয়েছিলাম। তো এই জিনিসগুলো আমি মনে করি ভারত যদি এইগুলোকে বাদ দিয়ে প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ বন্ধুভাবাপন্ন এবং ইকুয়াল টার্মসে রেসপেক্টিং দেয়ার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান দেখিয়ে যদি তারা সম্পর্ক ডেভেলপ করতে চায়, দ্রুত পরিস্থিতি আমাদেরও চেঞ্জ হয়ে যাবে, আমরাও ইউরোপের মতো ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারব। বাট সেটা আমি বাস্তবে সেটা লক্ষণ একেবারেই দেখছি না, যে কারণে সার্ককে তারা দুর্বল করেছে, অকার্যকর করে রেখেছে।